হেফাজতের নেতৃত্ব নিতে চক্রান্ত করছে জামায়াত শিবির। ঢাকা চট্টগ্রামে আলাদা সম্মেলনে সংগঠনের অভিযোগ। চট্টগ্রামে রোববারের সম্মেলন বাতিলের দাবি। রাজধানীতে ক্যান্সার হৃদরোগেরও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি। উত্তরায় ওষুধ প্রশাসনের অভিযানে ধরা পড়ল অনিয়ম। একটি ফার্মেসি সিলগালা। ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও পাত্তা পাচ্ছেন না ট্রাম্প। দেখছিলেন শিরোনাম। প্রবাসে সময়ের সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতেই নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। উপনির্বাচন বাতিলের দাবি জানিয়ে আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। কর্মসূচিতে বিএনপি মহাসচিব ছাড়া আর কোনো সিনিয়র নেতাকে দেখা যায়নি। বিএনপি কোন সন্ত্রাসে বিশ্বাস করে না। ৩৫ লক্ষ মানুষকে আজকে আসামি করা হয়েছে, ১ লক্ষ বেশির উপরে মামলা দিয়ে। কারণটা একটাই যে বিরোধী দলকে এখান থেকে নিশ্চিহ্ন করতে হবে, বিএনপিকে নিশ্চিহ্ন করতে হবে এবং ভিন্ন মত এখানে রাখা যাবে না। বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করেন তিনি। নির্বাচন কমিশন লজ্জা পর্যন্ত নেই, শরম করে না, হায়াটুকু পর্যন্ত তাদের নেই। তাদের লজ্জা শরম থাকতো তারা অনেক আগে পদত্যাগ করে চলেছে। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, সেই জন্যই সরকারকে বলবো তার ব্যবস্থা করুন। অন্যথায় প্রত্যেকটি স্বৈরাচার, প্রত্যেকটি কর্তৃত্ববাদী সরকার যেভাবে বিদায় হয়েছে, আপনাদেরকে জনগণের উত্তাল আন্দোলনের মুখে বিদায় হতে হবে। নেতাকর্মীদের ধৈর্য ধরে গণতান্ত্রিক উপায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নতুন কমিটি হওয়ার 1 বছরের মাথায় পূর্ণাঙ্গ কমিটি পেল যুবলীগ। শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে 201 সদস্যের তালিকা জমা দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ঘোষিত নতুন কমিটিতে প্রাধান্য পেয়েছে তারুণ্য। গুরুত্ব দেওয়া হয়েছে ছাত্রলীগের সাবেক নেতাদের। 201 সদস্য পূর্ণাঙ্গ কমিটির মধ্যে নতুন মুখ রয়েছেন সংগঠনের সাবেক চেয়ারম্যান শেখ সেলিমের বড় ছেলে ও এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম ও তার ছোট ভাই শেখ ফজলে নাইম। এছাড়া আইন সম্পাদক পদে জায়গা করে নিয়েছেন তরুণ ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন। সংগঠনের নীতি নির্ধারণী পদ সভাপতি মণ্ডলীর পদে 8 জনের মধ্যে নতুন মুখ শেখ ফজলে ফাহিম, ডাক্তার খালেদ শওকত আলী ও ফরিদপুরের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও শেখ সোহেল উদ্দিন। আমি মনে করি যে আমাকে বরং এই কমিটিতে রাখার মধ্য দিয়ে আমাকে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের যিনি সভাপতি, আমাদের যিনি চেয়ারম্যান ফজলে শামস পরশ, উনার যে সম্মানের দায়িত্ব বা পাহারার দায়িত্ব আমার কাঁধে দেওয়া। নাটোরে হেলিকপ্টারে গিয়ে বিয়ে করে সাড়া ফেলেছেন প্রকৌশলী হারুন। আয়োজন দেখতে এলাকাবাসীর ভিড়। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে অনিয়ম যেন থামছেই না। রাজধানীর উত্তরায় 7টি ফার্মেসিতে অভিযানে মিলেছে ক্যান্সার, হৃদরোগের মতো জটিল রোগের মেয়াদোত্তীর্ণ ওষুধ। লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে একটি ফার্মেসিকে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। থরে থরে সাজানো ওষুধ, সাধারণের ধারণার বাইরে কোনটি আসল আর কোনটা নকল। রাজধানীতে মেয়াদ উত্তীর্ণ আর ভেজাল ওষুধ বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। শনিবার উত্তরার কয়েকটি ফার্মেসিতে অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। অভিযান চলার সময়ই প্রেসক্রিপশনের ভুল ওষুধ দেয়ায় ফেরত দিতে আসেন একজন। নিয়ম থাকলেও দোকানটিতে একজনও ফার্মাসিস্ট পাওয়া যায়নি। আমি ওষুধ কিনেছিলাম, ডক্টর সাহেব দেখলেন, দেখে বলছে এটা ভুল ওষুধ, যে চেঞ্জ করে নিয়ে আসেন। আমি কাজ শিখতেছি এখানে, আমি দীর্ঘদিন প্রায় 4-5 মাস ধরে এসএসসি পাস করেছি। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে আজকে নেই। এমন অবস্থা অভিযান চালানো 7টি ফার্মেসির সবকটিতেই। অভিযানে পাওয়া যায় বিপুল পরিমাণ অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এসবের মধ্যে রয়েছে ক্যান্সার, হৃদরোগের মতো জটিল অসুখ সারানোর ওষুধও। এই ওষুধগুলো বাংলাদেশে বিক্রি নিষিদ্ধ।
যেমন আমরা এখানে আইপিএল পেয়েছি, কন্ট্রাসেপটিভ হিসেবে যেটা বোঝায়। আমরা ভলিনি পেয়েছি, যেটা হচ্ছে ব্যথানাশক ঔষধ হিসেবে। লাগেজ যারা আনে বলে যে আপনাদের এগুলো লাগবে, ওই তারা জিজ্ঞেস করতো, তাদেরকে দিয়ে রাখ। চিকিৎসকরা বলছেন এমন স্পর্শকাতর রোগের মেয়াদহীন ও অনুমোদনহীন ঔষধ হতে পারে প্রাণনাশের কারণ। যদি আপনার মেয়াদ উত্তীর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া যেমন কিডনি ড্যামেজ থেকে শুরু করে আপনার হার্ট অ্যাটাক এবং অন্ত্রনালীর জটিল সমস্যার সৃষ্টি হয়, রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে। অভিযানে সিলগালা করা হয় একটি প্রতিষ্ঠান। ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিজি বলছেন প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেশ কিছু আনরেজিস্টার্ড মেডিসিন এটা পেয়েছি, ডেট এক্সপায়ারি মেডিসিন আমরা পেয়েছি, এবং কিছু নকল টাইপের ওষুধ এগুলো আমরা পেয়েছি। তো তাদের এগেনস্টে আমরা ডাক আইনে অ্যাকশন নেব, আমরা এক্সপ্লেনেশন কল করব, তারা উত্তর দেবে। উত্তর যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে তার এগেনস্টে আমরা ডাক কোর্টে মামলা করবো। ইনফ্যাক্ট মাঝে মধ্যে নয়, নিয়মিত ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। নাজমুস সালেহী, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 14 জন মারা গেছেন। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1531 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,30,496 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 11,795 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 25,27,134 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,531 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,30,496 জন। 24 ঘন্টায় মারা গেছেন 14 জন। এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,173 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,462 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 3,47,849 জন। করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার যাত্রী সংকটে বাংলাদেশ বিমান চেন্নাইয়ে নতুন রুট চালুর ঘোষণা দিয়েও আপাতত ছাড়া হচ্ছে না ফ্লাইট। বাতিল হয়েছে কলকাতার ফ্লাইটও। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও কমেছে। ভ্রমণে আরও বিধিনিষেধ আসলে ফ্লাইট পরিচালনায় চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করে বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশ থেকে ভিনদেশের যাত্রী প্রবেশ নিষিদ্ধ চীনে। এরপরও কোনো ফ্লাইটে 5 জনের বেশি করোনা রোগী পেলে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিজ খরচে 14 দিন কোয়ারেন্টিনে থাকার শর্ত সহ ভিসা প্রদানে কড়াকড়ি আছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। এদিকে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালুর পর শুরুতে আটকে পড়া কর্মীদের ঢল থাকলেও নানা জটিলতায় এখন কমেছে যাত্রী। ভারতে পর্যটক ভিসা চালু না হওয়ায় যাত্রী খরা কাটছে না। ফলে 15 নভেম্বর থেকে চেন্নাই ফ্লাইট চালুর ঘোষণা দিয়েও স্থগিত করেছে বিমান। আর চালুর 5 দিনের মাথায় বাতিল করা হয়েছে কলকাতা ফ্লাইট। বিশ্বে বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ, সেই কারণে অনেক মুভমেন্ট কমে আসছে। আমরা কুয়ালালামপুরে 2টি ফ্লাইট চালাচ্ছিলাম, এই দিক থেকে প্যাসেঞ্জার না হলে ওই দিক থেকে হচ্ছিল, কিন্তু সেটিও কমে আসছে। আবুধাবিতে লোড কমে আসছে, ফ্রিকোয়েন্সি কমিয়েছি। চেন্নাইতে ইউএস বাংলা চালাচ্ছে 26 জন 20 জন এইরকম। তো এইরকম করে আসলে দ্বিতীয় আরেকটা এয়ারলাইন্স অপারেট করা আমার কাছে মনে হয় না এই মুহূর্তে ওয়াইজ। তবে সংকট থাকলেও বাজার ধরে রাখতে আপাতত ফ্লাইট কমাচ্ছে না ইউএস বাংলা এয়ারলাইন্স। যদি কোনো দেশের আবার কোনো রেস্ট্রিকশন আসে, ডেফিনেটলি ক্ষতির পরিমাণটা আরও বেড়ে যাবে। এমপ্লয়মেন্ট ভিসার অনেক ধরনের রেস্ট্রিকশন রয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমাদের যেটা হচ্ছে যে আমাদেরকে রেভিনিউ জেনারেট করার জন্যই আমাদের আসলে বিভিন্ন ডেস্টিনেশনে ফ্লাইট অপারেট করতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন করোনা পরিস্থিতিতে যাত্রী চাহিদা বিবেচনা করেই নতুন রুট চালুর ঘোষণা দেওয়া উচিত। হঠাৎ কোনো রুট বন্ধ করা হলে যাত্রীরা যেমন সমস্যায় পড়ে, তেমনি ইমেজ ক্ষুণ্ণ হয় এয়ারলাইন্সের। এয়ারলাইনকে কিন্তু সব দিক বিবেচনা করে একটা ফ্লাইট অ্যানাউন্স করতে হবে। হঠাৎ করে আমরা একটা ফ্লাইট অ্যানাউন্স করে দিলাম, আবার হঠাৎ করে বন্ধ করে দিলাম, এতে করে এয়ারলাইনের কিন্তু ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়, যাত্রীদেরও কিন্তু অনেক দুর্ভোগ বেড়ে যায়। বর্তমানে 18টি আন্তর্জাতিক রুটে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট যাচ্ছে। করোনার আগে বিমান 17টি রুটে গেলেও বর্তমানে যাচ্ছে 11টিতে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। প্রথম ঢেউয়ে ব্যাপক প্রাণহানির পর করোনা মহামারী ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারলেও দ্বিতীয় ঢেউ সামাল দিতে পারছে না ইতালি সরকার। এখনই যথাযথ পদক্ষেপ নিতে না পারলে সামগ্রিক অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতালির ভেনিস থেকে আরও জানিয়েছেন মাকসুদ রহমান।
ইতালির করোনা পরিস্থিতিতে রয়েছে যথেষ্ট প্রত্যাশা, কিন্তু নেই কোনো পরিকল্পনা। কারণ করোনার বিভৎস দিনগুলো যখন মার্চের প্রথম দিকে শুরু হয়েছিল ইতালিতে, তখন হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল আর মানুষের আক্রান্তের ভারী হয়ে উঠেছিল উত্তর ইতালির সেই সমৃদ্ধ শহরগুলোতে। সেই দিনগুলো ভুলে ইতালি আবার ঘুরে দাঁড়িয়েছিল সরকার প্রধান এবং সরকার ব্যবস্থাপনা যথেষ্ট প্রশংসা অর্জন করেছিল ইতালির। যখন অক্টোবর শুরু হলো, ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো আবারও সেই মৃত্যুচ্ছবল করোনা। এতে করে শঙ্কিত হয়েছে সাধারণ জনজীবন এবং সরকারের বিভিন্ন মহল থেকে জানানো হয়েছে তাদের সীমাবদ্ধতার কথা। সকলেরই প্রত্যাশা কখন আসবে একটা কাঙ্ক্ষিত ভ্যাকসিন। শঙ্কিত বাংলাদেশি কমিউনিটির মানুষ, কারণ প্রথম পর্যায়ে এই অবস্থাটা তারা তাদের অনুকূলে থাকলেও দ্বিতীয় পর্যায়ে তারা যথেষ্ট পরিমাণে আক্রান্ত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। দ্বিতীয় পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি বাঙালি কমিউনিটিতে খুব প্রভাব বিস্তার করছে করোনা পরিস্থিতি। বাঙালিরা প্রবলভাবে আক্রান্ত হচ্ছে। এর কারণ হিসেবে আমি বলবো তারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না। দ্বিতীয় ধাপে সরকারের অবহেলার কারণে হোক আর যেভাবে হোক অনেকটা বাড়তির দিকে অনেকটা চলে গেছে। এখন মৃত্যুর সংখ্যাও বেশি এবং আক্রান্তের সংখ্যাও বেশি। সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারের আইন মেনে চলার জন্য একটা স্লোগান নিবৃত্তভাবে কাজ করছে কমিউনিটির ভিতর। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। কৃষি ও দেশীয় শাকসবজি উৎপাদনের প্রতি আগ্রহ বাড়ছে জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। শখের বশে সময় কাটানোর চিন্তা থেকেই জার্মান প্রবাসী আব্দুল কাইয়ুম দম্পতি শুরু করেছিলেন সবজি চাষ। ভিনদেশে যা আজ রূপ নিয়েছে 10 কাঠা জমির দেশীয় সবজি বাগানে। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। এই টমেটোকে বলে চেরি টমেটো। কি নেই সবজির এই বাগানে? টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, করলা এবং ঢেঁড়স থেকে শুরু করে নানা জাতের পুষ্টিকর দেশীয় শাকসবজি সবই মিলবে এখানে। জার্মানির বাণিজ্যিক প্রদেশ হেসেনের অফেনবাখ শহরে শখের বশে সবজি চাষ শুরু করেছিলেন কুমিল্লার মুরাদনগরের মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম মানিক এবং তাঁর স্ত্রী আক্তার জাহান। পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতেই তাদের শুরু করা চাষাবাদ আজ পরিণত হয়েছে 10 কাঠা জমির দেশীয় সবজির বাগানে। বিশাল এই সবজি বাগানের উদ্যোক্তা দম্পতি কোনো ফসলই বিক্রি করেন না, আনন্দ পান বিনামূল্যে বিতরণ করে। আর যদি কোনো প্রবাসী বেড়াতে আসেন, ফেরেন না খালি হাতে। বাংলাদেশে গেলে ওখান থেকে বীজ নিয়ে আসা, তারপরে এখানে ফলাই নানা রকম প্রায় বাংলাদেশি প্রায় সবজি আমার এখানে হয়। জার্মানির জীবন তো কর্মব্যস্ত জীবন, আমাদের তো এখানে সবাই খুব ব্যস্ত থাকে, উইকেন্ডে একটু সবাই ফ্রি হয়। বাংলায় কিন্তু একটি প্রবাদ বাক্যের প্রচলন আছে, আর সেটি হলো ঢেকি স্বর্গে গেল ধান বানে। আর এই প্রবাদ বাক্যটিকে অত্যন্ত আপন মনে করে কিংবা সত্য মনে করে জার্মান প্রবাসীদের মধ্যেও বাড়ছে কৃষির প্রতি ভালোবাসা। কারণ কৃষিতেই হতে পারে বিপ্লব, আর কৃষি যে বেঁচে থাকবার শুদ্ধ অবলম্বন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কাতারের রাজধানী দোহার আল কার্নিশ সাগর সৈকতে প্রতি শুক্রবার ছুটির দিনে মাছ ধরতে ভিড় জমান নানা বয়সী মানুষ। শিকার হোক বা না হোক, বড়শি দিয়ে মাছ ধরা উপভোগ করতে হাজারো প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসীরা ছুটে যান সেখানে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো ছবি রিপোর্ট। কাতারের রাজধানী দোহার অন্যতম পর্যটন এলাকা আল কার্নিশ শহরটির সৈকতে প্রতিদিন বড়শি নিয়ে মাছ শিকারীদের ভিড় থাকলেও ছুটির দিন হওয়ায় শুক্রবার পর্যটকদের আগমন ঘটে কয়েক গুণ। মাছ ধরেই ছুটির দিন উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। সারা সপ্তাহের যে একটা ক্লান্তি কাজের, সেটা মাছ ধরলে এবং এখানে বসলে পরিবেশে আমাদেরকে মানে খুব সুন্দর একটা পরিবেশের কারণে আমাদের মাইন্ডটা খুব সুন্দর হয়ে যায়। নাটা থেকে আমরা মনে করি মাছ ধরাটা উত্তম। বাংলাদেশে যেমনটা হয় আপনার বড়শি মানে মাছ ধরার যে প্রতিযোগিতা হয়, ঠিক এমনটাই আজকে আমরা আসলাম এখানে মাছ ধরতে এবং মাছ ধরা দেখতে। মাছ ধরা বললে হবে না, আসছি এনজয় করার জন্য, ছুটির দিনটা উপভোগ করার জন্য। ছুটির দিনগুলোতে দুপুর থেকেই শুরু হয় মাছ শিকারীদের তোড়জোড়। টোপ ফেলে দীর্ঘ সময় ধৈর্যের পরীক্ষাও দিতে হয় বড়শি প্রেমীদের। তবে নিরাশ হতে হয় না কাউকে। সাগরের নীল জলরাশি থেকে ঝুড়ি ভর্তি মাছ নিয়েই ফেরেন এই মৎস্য শিকারীরা। সময় সংবাদ, কাতার।
বেক্সিমকো ঢাকা আর মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে 24 নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-20 কাপ। চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। শনিবার দুপুরে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। এদিকে কোভিড-19 এর জন্য বঙ্গবন্ধু টি-20 কাপ দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হবে। করোনাকালে বিপিএল এর পরিবর্তে আয়োজিত বঙ্গবন্ধু টি-20 কাপ 24 নভেম্বর উঠছে পর্দা। 5 দলের মোটে 1 দল বাদ যাবে গ্রুপ পর্ব থেকে। করোনার কথা চিন্তা করে শুধু হোম অফ ক্রিকেটে হবে 25 ম্যাচের সবগুলোই। ফাইনালে থাকছে রিজার্ভদের রানের জন্য উইকেট করা হবে ফ্ল্যাট। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টটা শুরু হচ্ছে 24 নভেম্বর এবং শেষ হচ্ছে 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর ফাইনাল ধরা হয়েছে এবং 19 ডিসেম্বর আমরা রিজার্ভ ডে রেখেছি। কোয়ালিফায়ারও থাকছে, এলিমেন্টারও সেইভাবে থাকছে যেভাবে বিপিএলে করা হয়েছিল। আমরা চেষ্টা করব যাতে উইকেটগুলোকে প্রপারলি ইউজ করা যায় এবং উইকেটে ওইরূপ মেনটেন করেই যাতে উইকেট থেকে যাতে আমরা কোনো রকম কোনো অ্যাডভার্স এফেক্ট না পাই। 20 তারিখ থেকে বায়োবাবলে ঢুকবে দলগুলো, তবে তার আগে হবে কোভিড পরীক্ষা। টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষায় দেয়া হবে সর্বোচ্চ গুরুত্ব। 20 তারিখ থেকে তারা হোটেল উঠবে এবং আশা করি সেখান থেকে আমাদের বায়োসিকিউর বাবলের মধ্যে তারা ঢুকে যাবে। কয়েকজন অলরেডি কোভিডে তারা আক্রান্ত হয়েছেন। টুর্নামেন্টের সময় কোনো প্লেয়ার যাতে আক্রান্ত না হয় সেই জন্য বায়োসিকিউর বাবলের অবস্থা থেকে যাতে তারা প্র্যাকটিস করে। তবে থাকছে না কোনো দর্শক প্রবেশের সুযোগ, আর প্রাইজ মানি নিয়ে সিদ্ধান্ত আসবে 2-1 দিনের মধ্যেই। দর্শক জানে এটা ইমোশনের ব্যাপার, অনেকদিন পর ফুটবল খেলা শুরু হয়েছে, হয়তো সেখানে দর্শক এসছে, কিন্তু আমাদের দর্শকদের কথা চিন্তা করে এবং সবাই সেফটির কথা চিন্তা করে আমরা দর্শক অ্যালাউ করব না। সেই যে আমাদের প্ল্যান আছে এবং যে আমার দর্শক শূন্যই মাঠ থাকবে। এই টুর্নামেন্টের আগে ঢাকায় ফিরছেন টাইগারদের কোচিং স্টাফরা, তবে কোনো দলের হয়ে দায়িত্ব পালন করছেন না তারা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফরচুন বরিশাল দল পরিচিতি, লোগো ও জার্সি উন্মোচন করা হয়েছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল এ আয়োজন। এই আসরে নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেন দলটির অন্যতম তারকা পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী মিরাজ। জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল গড়েছে বরিশাল। চাইবো যে যাতে এই টুর্নামেন্টটা আমার জন্য স্মরণীয় হয় এবং আমরাও যাতে ফাইনালে খেলতে পারি, ইনশাল্লাহ এটাই আমার ইচ্ছা। খুব ভালো কমিউনিকেশন আছে আমাদের টিমের ভিতরে এবং আন্ডার-19 বেশ কিছু প্লেয়ার আছে, বাট ওভারঅল আমি মনে করি যে গুড কমিউনিকেশনটা হবে ভালো। বিপিএল এর মতো আসরে বেশ কবছর অনুপস্থিত দক্ষিণের বিভাগ বরিশাল, এবারের আসরে তাই নিজেদের নতুন করে চেনানোর প্রত্যাশা দলটির কর্ণধারের। লাস্ট 4 বছর বরিশালবাসী কোনো খেলা দেখতে পারেনি, এটার জন্যই আমার আসলে এখানে আশা করি আমরা কন্টিনিউশন থাকবে। আপনারা ফরচুন বরিশালকে আপনারা দেখতে পাবেন। আসরের উদ্বোধনী দিনে 24 নভেম্বর সন্ধ্যায় জেমকন খুলনার বিপক্ষে মাঠে নামবে তামিমের ফরচুন বরিশাল। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। এবার একটি ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানের খবর। হেলিকপ্টারে উড়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেন, নববধূকেও উড়িয়ে আনলেন বাড়িতে। নাটোরে এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করে সাড়া ফেলেছেন প্রকৌশলী হারুনুর রশিদ বাদশা। স্বজনরা জানান, ছেলেকে বাদশার মতো বিয়ে দেওয়ার শখ থেকেই এমন আয়োজন করেন বাবা। পেশায় প্রকৌশলী হারুনুর রশিদ বাদশা, বাবা স্কুল শিক্ষক। বাবার শখ ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাতে নিয়ে যাবেন, ছেলের বউ আনবেন হেলিকপ্টারেই। বাবার সেই শখ পূরণ করলেন ছেলে, হেলিকপ্টারে করে গেলেন বিয়ে করতে। সেই দৃশ্য দেখতে উৎসুক গ্রামবাসী জড়ো হন স্কুল মাঠে। শনিবার দুপুরে নাটোরের বাগতিপাড়া উপজেলার নিজ বাড়ির কাছে সোনাপুর স্কুল মাঠ থেকে বরযাত্রী নিয়ে হেলিকপ্টারে চড়ে রাজশাহীর নির্ধারিত কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা হন বর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী হারুনুর রশিদ বাদশা আর অন্য বরযাত্রীরা যান বাসে চড়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধূকে হেলিকপ্টারেই আবার উড়িয়ে নিয়ে আসেন বাড়িতে। বিয়ের ব্যতিক্রমী আয়োজন দেখে আনন্দিত এলাকাবাসী। আমি কখনো হেলিকপ্টার দেখিনি, ফার্স্ট লাইফে আমি হেলিকপ্টার দেখেছি। হেলিকপ্টারে বিয়ে হচ্ছে, আমরা খুব আনন্দিত। এই প্রথম দেখতে খুবই আনন্দ লাগতেছে এবং ছেলেপেলে সবাই আনন্দ উপভোগ করছে। স্বজনরা জানান, স্কুল শিক্ষক বাবা নুরুল ইসলাম আদর করে ছেলের নাম রেখেছিলেন বাদশা, তাই বাদশার মতোই বিয়ে দেন ছেলেকে। কোনো এক সময় ভাস্তাদের সামনে বলেছিল যে আমার ছেলেকে আমি হেলিকপ্টারে বিয়ে করাবো। এমন ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বসিত বর কনেও। ছোটবেলায় আমি বলছিলাম, আব্বু আমি হেলিকপ্টারে বা বিমানে চড়বো,
সে সময় আমার আব্বু আমাকে বলছিল যে বেটা বিয়ে যদি সুষ্ঠু পরিবেশে হয় বা তখন যদি আমি ব্যবস্থা করতে পারি তোমাকে আমি অবশ্যই হেলিকপ্টারে বিয়ে করব। তার ফলস্বরূপ এটা আমাকে সে একটা বিয়েতে সবচেয়ে বড় একটা উপহার দিচ্ছে। আমার অনেক ভালো লাগছে এভাবে হেলিকপ্টারে জার্নি করে। বরযাত্রার জন্য 1,55,000 টাকা ব্যয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করা হয় হেলিকপ্টারটি। সময় সংবাদ, নাটোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও পাত্তা পাচ্ছেন না ট্রাম্প, আরও পদক্ষেপের ঘোষণা ওয়াশিংটন। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সবাই।